এখন মাইক্রোকন্ট্রোলার I2C কমিউনিকেশন প্রোটোকলে যে মাস্টার আর স্লেভের যেই কনসেপ্ট সেটা UART থেকে একটু আলাদা। যেমন UART তে যেটা হয়, যদি ডেটা যদি বাম পাশ থেকে ডান পাশে সেন্ড হয়, তখন বাম পাশেরটা হলো ট্রান্সমিটার আর ডান পাশেরটা রিসিভার। আবার যদি ডেটা উল্টা দিকে সেন্ড হয়, তাহলে ডান পাশেরটা হয়ে যাবে ট্রান্সমিটার, বাম পাশেরটা হয়ে রিসিভার। এখন এই রিসিভার ট্রান্সমিটার নির্ভর করতেছে UART তে ডাটা ট্রান্সমিশনের ডাইরেকশনের উপর। কিন্তু I2C তে এই ডাটা ট্রান্সমিশনের ডিরেকশনের উপরে এই মাস্টার বা স্লেভ এটা নির্ভর করে না। এখানে মূল যেই কনসেপ্ট সেটা হলো I2C কমিউনিকেশনে যে দুটা কেবল আছে, SDA মানে ডেটা লাইন আর SCL ক্লক লাইন। তো এই ক্লক যে লাইনটা আছে এটাকে যে কন্ট্রোল করবে সে মাস্টার। ডেটা কমিউনিকেশন যে কোনো ডাইরেকশনে হতে পারে, মাস্টার আর স্লেভ বলা হবে। এই ক্লকটাকে যে কন্ট্রোল করছে সেই মাস্টার। ওকে, তো আমরা শুরুতে কোড লেখা শুরু করব মাস্টারের জন্য। আচ্ছা আচ্ছা, আমি আগেই একটা মাস্টারের জন্য মাস্টার লাইভ নামে একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, এন্ড এটার মেইন ডট সি যে ফাইল আছে এটা একদম ক্লিন করে রাখছি। এখানে কোনো হেডার ফাইল নাই, আগে থেকে কোনো কনফিগারেশন, পিন কনফিগারেশন কিছুই করা নাই। ওকে, এখন আমাদের প্রথম কাজ হলো আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশনগুলো লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সবার প্রথম কাজ হলো আমরা যেই I2C মডিউলটা ইউজ করব সেটাকে ইনিশিয়ালাইজ করে নেওয়া। তো ধরে নিলাম আমরা I2C মডিউল 1 ইউজ করব। তো এটার ইনিশিয়ালাইজেশন ফাংশনটা লিখে নেই। আচ্ছা, এখন আমরা I2C 1 কেন ইউজ করতেছি সেটা একটু দেখা যাক। আমরা যদি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বোর্ডে দেখি তো দেখব যে এখানে SCL আর SDA লাইনটা দেওয়া আছে I2C প্রোটোকলের, আর এটা ডেভেলপমেন্ট বোর্ডের কানেক্ট করা আছে D15 আর D14 পিনে। তো এটা যদি আমরা যদি ব্লক ডায়াগ্রাম দেখি, তো ডেভেলপমেন্ট বোর্ডের যেই D14 আর 15 পিন এটা মূলত GPIO পোর্ট বি এর 8 এবং 9 নাম্বার পিনের সাথে কানেক্ট করা আছে। তো আমরা এটা যেহেতু মার্ক করাই আছে এখানে SCL SD হিসেবে, তো এইটা ব্যবহার করার জন্যই আমরা এখন এই GPIO পোর্ট বি এর 8 নাম্বার আর 9 নাম্বার পিনটা লোকেট করব যেটা কোথায় আছে। তো সেটা হলো F446R এর যে ডাটা শিট আছে সেটা যদি আমরা অল্টারনেট ফাংশন ম্যাপে যাই, তো সেখানে গেলে দেখতে পারবো এই পিবি যে 8 আর PB9 যে পোর্ট আছে, এই পিন আছে দুইটা, এর মধ্যে অনেকগুলো ফাংশনালিটি আছে। এই লাইনে যতগুলো আছে, এই এটা যেহেতু জেনারেল পারপাস পিন 8 এবং 9 দুটাই, মানে পোর্টগুলো যেহেতু সবই জেনারেল পারপাস, এগুলো মাল্টিপল পারপাসে ব্যবহার হতে পারে। তো আমাদের যেটা দরকার এই 8 নাম্বার পিনে SCL আছে আর 9 নাম্বার পিনে SDA আছে, এন্ড সেটা মার্ক করা আছে I2C 1 হিসেবে। তো এই জন্যই আমরা হলো I2C 1 মডিউলটাকে ইউজ করব। ওকে, এখন নেক্সট কাজ হলো এই I2C 1 মডিউল আর হলো এর হলো রিলেটেড যেই PBIO পোর্ট গুলো আছে সেগুলোকে কনফিগার করা। তো সবার প্রথম কাজ হলো যেই জেনারেল পারপাস পোর্ট বি এর 8 নাম্বার আর পিন 9 নাম্বার যেটা আছে এটাকে I2C কমিউনিকেশনের জন্য কনফিগার করা। এটার জন্য আমাদেরকে যাওয়া লাগবে ফাংশনাল ডায়াগ্রামে, কারণ আমাদেরকে এটার ক্লকটা এনেবল করতে হবে।
সরি ব্লক ডায়াগ্রাম। তো আমরা যদি ব্লক ডায়াগ্রামে আসি তো দেখতে পাবো যে জিপিআই যে পোর্ট বি এটা কানেক্ট করা আছে হলো ASB1 বাসের সাথে। তো আমাদের প্রথম কাজ হবে ASB1 বাসের সাহায্যে এর ক্লকটা এনেবল করে দেওয়া। তো এখন ASB1 এর যে কন্ট্রোল রেজিস্টার আছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। আর HB1 HB1ENR। ওকে, তো এই রেজিস্টারের আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার বিটটা হলো জিপিআইও বি এর জন্য। তো আমরা এই 1 নাম্বার বিটটা অন করে দিলে জিপিআইও পোর্ট বি এর ক্লকটা এনেবল হয়ে যাবে। আচ্ছা, এটার ফাংশন ডেফিনেশনটা উপরে দিয়ে দেই, নাহলে ওয়ার্নিং দিতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যে রেজিস্টারটা লিখলাম RCC ASB1ENR, তো যেহেতু আমরা কোনো হেডার ফাইল ইউজ করতেছি না, তো এই রেজিস্টারটাকে আমাদেরকে ডিফাইন করে নিতে হবে। আমরা কোনো বিল্ট ইন মেকানিজম এখানে পাচ্ছি না। তো বেজ অ্যাড্রেসের সাথে অফসেট যোগ করে কিভাবে রেজিস্টারগুলোকে ডিফাইন করে সেটা গত সেমিস্টারে আমরা বিস্তারিত দেখছি। তো এখানে আর নতুন করে সেটা আলোচনা করছি না। তো আমাদের যতগুলো রেজিস্টার দরকার আমি সবগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আহ, এখানে সবগুলো রেজিস্টার আছে, আমাদের যত রেজিস্টার দরকার হবে। এখন এটার বিস্তারিত স্কিপ করে গেলাম। ওকে, এরপরে আমাদের নেক্সট কাজ হলো আমরা এখন কেবল ক্লক এনেবল করলাম পোর্ট বি এর। আচ্ছা, এরপরে কাজ হলো আমরা যেহেতু পোর্ট বি এর পিন নাম্বার 8 আর 9 নিয়ে কাজ করতেছি, এটার অল্টারনেট ফাংশন মোডটা অন করে দিতে হবে। কারণ যদি আমরা এই অল্টারনেট ফাংশন ম্যাপে যাই তো দেখবো যে এই পিন 8 আর পিন 9 এ অনেকগুলো ফাংশন আছে। তো ডিফল্ট হিসাবে ইনপুট কাজ করে, তো এটাকে অল্টার করার জন্য এই মোডটা চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য রেজিস্টার হলো জিপিআইও মোড রেজিস্টার। জিপিআইও মোড রেজিস্টার। তো আমাদের পিন নাম্বার ছিল হলো 8 আর হলো 9। তো এই 8 নাম্বার পিন আর 9 নাম্বার পিনের জন্য যদি আমরা 110 অ্যাসাইন করি তাহলে এটা অল্টারনেট ফাংশন মোড এনাবল হয়ে যাবে। তো আমরা এখন পিন 8 আর পিন 9 এর অল্টারনেট ফাংশন মোডটা অন করে দিলাম। এটা যেহেতু এখানে ছিল বিট নাম্বার ছিল 8 নাম্বার যে পিন সেটার জন্য ছিল 16 আর 17, আর 9 নাম্বার পিনের জন্য ছিল 18 আর 19। তো আমরা এই দুটা পিনের জন্য এখানে প্রথমে রিসেট করে নিয়ে তারপর ভ্যালুগুলোকে 10 বসিয়ে দিলাম। এরপরে নেক্সট কাজ হলো যে আউটপুট এসএলএসডি লাইন যেটা হবে সেটার হলো আউটপুট টাইপ হতে হবে ওপেন ড্রেন। এখন এই ওপেন ড্রেন হওয়ার একটা রিজন হলো
এই যে এখানে যে I2C বাসটা আমরা দেখতে পাচ্ছি, তো I2C কমিউনিকেশন প্রোটোকলে যেটা প্রথম রিকোয়ারমেন্ট থাকে সেটা হলো যে SCL আর হলো SDA লাইন, মানে বাস দুটো আছে, এদেরকে সবসময় হাই ভোল্টেজে রাখতে হয়। মানে আইডল স্টেটে এরা সবসময় হাই ভোল্টেজ বা 1 হয়ে থাকবে। এখন এইটা করা যায় এক্সটার্নালি পাওয়ার দিয়ে, অথবা হলো ইন্টারনালি পাওয়ার দিয়ে এটাকে হাই ভোল্টেজে রাখা হয়। তো যখন কোনো ডিভাইসের 0 পাঠানোর দরকার হয়, তখন সে হলো এই ট্রানজিস্টরটাকে অন করে দেয়। দিলে কারেন্ট এদিক দিয়ে ড্রেন হয়ে গ্রাউন্ডে চলে যায়, এন্ড পিনগুলো তখন 0 আউটপুট দেয়। যদি আমাদের 1 সেট করার প্রয়োজন হয়, তখন এই ট্রানজিস্টরটা অফ হয়ে যায় বা ওপেন হয়ে যায়, তখন ভোল্টেজ এদিকে ফ্লো করে এদিকে 1 দেয়। তো এইজন্য আমাদের আউটপুট টাইপটা ওপেন ড্রেন করতে হবে, এন্ড এটার জন্য আরেকটা রেজিস্টার আছে, আউটপুট টাইপ রেজিস্টার। এই যে আউটপুট টাইপ রেজিস্টারে 8 নাম্বার আর 9 নাম্বার বিটটাকে আমরা 1 করে দিব, তাহলে আউটপুট টাইপ ওপেন ড্রেন হবে। এবার হলো নেক্সট কাজ, যে আমরা যেটা এইমাত্র বললাম যে SCL আর SDA লাইন অলওয়েজ হলো হাই ভোল্টেজে থাকবে। তো হাই ভোল্টেজ থাকতে হলে একে অবশ্যই পাওয়ার দিতে হবে ইন্টারনালি, অথবা এই যে এখানে হয় ইন্টারনালি পাওয়ার দিতে হবে অথবা এক্সটার্নালি পাওয়ার দিতে হবে। তো আমরা যেহেতু এখানে আহ, এখানে কোনো এক্সটার্নালি পাওয়ার দেওয়ার ব্যবস্থা করি নাই, তো এটাকে মাইক্রোকন্ট্রোলারের ভিতর থেকে ইন্টারনালি পাওয়ার দিতে হবে। সেটার জন্য আরেকটা রেজিস্টার আছে, রেজিস্টারটার নাম হলো পুল আপ পুল ডাউন রেজিস্টার। এই যে রেজিস্টার, এই রেজিস্টারে এখানে হলো 16, 17, 18, 19, 20, এটা হলো 9 নাম্বার পিনের জন্য। এখানে যদি আমরা 101 দেই, তাহলে SCL আর SDA লাইনগুলোকে ইন্টারনালি পাওয়ার দিবে ইন্টারনাল পুল আপ রেজিস্টারের মাধ্যমে। তো আমরা এই বিট গুলো এখন সেট করে দেই। ওকে, এবার নেক্সট কাজ হলো এই পিন নাম্বার 8 আর 9 এরকে I2C ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা, কারণ এটা এইখানে আহ, অনেকগুলো ফাংশনের মধ্যে আমরা এই যে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করতে হলে আমাদের এই কলাম বরাবর দেখতে হবে যেটা অল্টারনেট ফাংশন নাম্বারটা কত। এটা অল্টারনেট ফাংশন নাম্বার হলো AF4। এটা যদি আমরা রেজিস্টারে সেট করতে যাই, তাহলে হলো অল্টারনেট ফাংশন রেজিস্টার হাই লো দুটা রেজিস্টার আছে। এখন 8, 9 যেহেতু হাই পোর্শনের মধ্যে পড়ে, তো অল্টারনেট ফাংশন রেজিস্টার হাই। এখানে আসলে আমরা দেখতে পাবো যে এখানে 8 নাম্বার পিন আর 9 নাম্বার পিন আছে, এবং এটাতে যদি আমরা এই যে 0100 দেই, তাহলে অল্টারনেট ফাংশন ফোর এনেবল হয়ে যাবে। তার মানে একটা I2C SCL হবে আর একটা I2C SDA হবে এই এই অল্টারনেট ফাংশন ম্যাপ অনুযায়ী। এখন অল্টারনেট ফাংশন আমরা A4 সেট করে দিলাম এখানে। তো এই পর্যন্ত আমাদের হলো যেই পিন কনফিগারেশন করা দরকার ছিল PB8 আর PB9, সেটা হয়ে গেল। এখন আমরা I2C মডিউলটাতে হাত দিব। তো আমাদেরকে প্রথমে খুঁজে দেখতে হবে I2C1 মডিউলটা কোথায় আছে। আমরা যেহেতু I2C1 ইউজ করতেছি, তো এই যে এখানে I2C এর 3টা মডিউল আছে। তো I2C1 মডিউলটা কানেক্ট করা আছে APB1 বাসের সাথে। তো I2C1 মডিউলটাতে APB1 বাসের থ্রু পাওয়ার ক্লক এনাবল করতে হবে। ওকে, I2C এটা যেহেতু হলো APB1 বাসের সাথে কানেক্ট করা আছে, তো আমরা যদি APB
ওয়ান বাসে যাই, আর HB1 APB1 এর 21 নাম্বার পিনে I2C1 মডিউলটা আছে, সেজন্য আমরা এখানে 21 নাম্বার বিটটাকে সেট করে দিলাম। এরপরে নেক্সট কাজ হলো, এমন হতে পারে যে আমরা যখন I2C মডিউলটাকে কনফিগার করছি তখন হয়তো আগে থেকে I2C মডিউলটা মানে এটা ইউজ হচ্ছিল অন্য কোনো সাবরুটিন দিয়ে বা প্রোগ্রাম দিয়ে। তো এই জন্য প্রথমে এটাকে রিসেট করে নেওয়া লাগবে, যাতে আগের কমিউনিকেশন অথবা যদি বাস বিজি করে রাখে তো এইটাকে প্রথমে রিসেট করে নিতে হবে। তো সেটার জন্য I2C1 এর যে কন্ট্রোল রেজিস্টার আছে সেটাকে ইউজ করা লাগবে। I2C1 এর কন্ট্রোল রেজিস্টার 1, এটার যে লাস্ট বিট 15 নাম্বার বিট এটা হলো সফটওয়্যার রিসেট। এটাতে 0 মানে হলো সফটওয়্যার নট আন্ডার রিসেট, আর যদি 1 হয় তার মানে সফটওয়্যার এখন আন্ডার রিসেট আছে। তো আমরা হলো এই 15 নাম্বার বিটটাকে প্রথমে সেট করে দিব এটাকে রিসেট মোডে নিয়ে যাওয়ার জন্য। 15 নাম্বার বিট সেট করে দিলাম, অ্যান্ড রিসেট মোড থেকে আবার এটাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ এটা যদি 1 হয়ে থাকে তো অলওয়েজ রিসেট মোডেই থেকে যাবে। তো বের করে নিয়ে আসার জন্য এটাতে তখন আবার এই 0 অ্যাসাইন করতে হবে। এই 15 নাম্বার বিটে আবার 0 অ্যাসাইন করে দিলাম, তাহলে আবার রিসেট মোড থেকে বের হয়ে আসলো। এরপরে নেক্সট কাজ হলো এই I2C মডিউলটা কত ক্লক ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। I2C মডিউলটা কত ক্লক ফ্রিকোয়েন্সিতে কাজ করবে এইটা আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। তো আমরা যদি ব্লক ডায়াগ্রামে দেখি, তো এখানে APB1 বাস তাকে যে ক্লক ফ্রিকোয়েন্সি দিচ্ছে এই I2C1 মডিউলটাকে, I2C1 মডিউল সেই ফ্রিকোয়েন্সিতেই এটা অপারেট করবে। এন্ড APB1 বাস কানেক্ট করা আছে দিক দিয়ে এসে ASB1 বাসের সাথে, এন্ড ডিফল্ট হিসেবে মাইক্রোপ্রসেসর মানে STM32F446RE এটা 16 মেগাহার্টজে রান করে। তো আমরা 16 মেগাহার্টজই অ্যাসাইন করে দেব। তো এটার জন্য আমাদের ক্যারেক্টার রেজিস্টার দরকার হবে CR2, CR1, CR2। ওকে, CR2 এর এই 0 থেকে 5 বিট এখানে আমাদেরকে বলে দিতে হবে এটা কত মেগাহার্টজে রান করবে। তো এটা ডেসক্রিপশন এইভাবে দেওয়া আছে যে এখানে ভ্যালু দেওয়া আছে 50 মেগাহার্টজ পর্যন্ত দেওয়া যেতে পারে। আমাদের যেহেতু 16 মেগাহার্টজ পেরিফেরাল ক্লক আমরা সেটা ইউজ করব। ওকে, এখানে 1 কে 4 ঘর লেফট শিফট করে দিলাম যাতে 16 হয়ে যায়। এখন দুইটা পার্ট আছে, এইটা খুবই ক্রিটিক্যাল। সেটা হলো I2C-র কমিউনিকেশনের মোড আর কি। যে এখানে I2C মডিউলটা নিজে তো যেটা ইনপুট পাচ্ছে এই বাস থেকে যে ক্লক ফ্রিকোয়েন্সি পাচ্ছে সেটা 16 মেগাহার্টজ, কিন্তু মডিউলটা আউটপুট যে স্পিডে দিবে এটা আমাদেরকে ফিক্স করে দিতে হবে। এখন এটা করার জন্য দুটা মোড আছে, এক হলো স্ট্যান্ডার্ড মোড আর একটা হলো ফাস্ট মোড। তো এটার ডেসক্রিপশন আছে আরেকটা রেজিস্টারে। এই ক্লক কন্ট্রোল রেজিস্টারে। তো এখানে এই সিসিআর যেই বিট রেঞ্জ আছে
তো এখানে আমাদেরকে এই ভ্যালুটা সেট করে দিতে হবে, অ্যান্ড তার আগে এটা ডিফল্ট 0-তে স্ট্যান্ডার্ড মোডে কাজ করবে। এই স্ট্যান্ডার্ড মোডে এর হলো আউটপুট ফ্রিকোয়েন্সি, যেটা মানে এখান থেকে যত স্পিডে ডাটা বের হবে সেটা হলো 100 কে হার্টজ, মানে 100 বিটস পার সেকেন্ড। আর যদি ফাস্ট মোড হয় তাহলে এটার স্পিড হবে 400 কে হার্টজ, মানে 400 কিলোবিটস পার সেকেন্ড। তো ডিফল্ট হিসেবে স্ট্যান্ডার্ড মোড থাকে। আর হলো আমরা 100 কে হার্টজ অ্যাচিভ করার জন্য এখানে একটা ডিভিশন ফ্যাক্টর অ্যাসাইন করব। মানে এখানে 100 অ্যাসাইন করা যাবে না, কারণ ক্লক ফ্রিকোয়েন্সি এভাবে কাজ করে না। কারণ এখানে 16 মেগাহার্টজ আসতেছে, আমাদেরকে এই পাশ থেকে 100 কে হার্টজ আউটপুট বের করতে হবে। তো মাঝখানে আমাদেরকে সামহাউ ডিভাইড করতে হবে। তো সেই ফ্যাক্টরটাই এখানে বসানো হবে। তো এটার খুবই কমপ্লেক্স একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, বাট এটাকে সিম্পলিফাই করলে অনেকটা এরকম আসে। মানে সিসিআর রেজিস্টারের ওই বিট ফিল্ডে, মানে এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করা হবে সেটা অ্যাকচুয়ালি হলো পেরিফেরাল ক্লক ফ্রিকোয়েন্সি, মানে বাস থেকে যত ফ্রিকোয়েন্সি দিচ্ছে, যেটা কিনা 16 মেগাহার্টজ। আর যেটা হলো আমাদের আউটপুট চাই, মানে এসসিএল এর ফ্রিকোয়েন্সি 100 কে হার্টজ স্ট্যান্ডার্ড মোড আমরা অ্যাচিভ করতে যাচ্ছি। তো এই সূত্রে বসালে এই ভ্যালুটা আসবে 80। তো আমরা 80 যদি সিসিআর রেজিস্টারে অ্যাসাইন করে দেই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড মোড মানে 100 কে হার্টজ স্পিড অ্যাচিভ করতে পারবো। এখন এখানে যে আমাদেরকে 100 কে হার্জে আনতে হবে এমন না, আমরা এটা চাইলে র্যান্ডমলি এরকমই দিয়ে দিতে পারি। তাহলে আর হয়তো 100 কে হার্জ অ্যাচিভ হবে না, অন্য স্পিড হবে। কিন্তু এটা যেহেতু কনভেনশন যে দুটা মোড আছে, তো এটা 100 কে হার্জ আর 400 কে হার্জেই রেখে দেওয়া যেতে পারে। ওকে, এর পরের কাজ হলো ক্লক ফ্রিকোয়েন্সির রাইজ টাইম সেট করা। তো আমরা যদি ক্লক ফ্রিকোয়েন্সিটা ভালো করে খেয়াল করি, তাহলে দেখবো যে ক্লক ফ্রিকোয়েন্সি মানে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যায় না, হঠাৎ করে 0 থেকে 1 হয়ে যায় না। এটা 0 থেকে 1 হওয়ার জন্য কিছুটা টাইম নেয়। তো আমাদেরকে এই রাইজ টাইমটা স্পেসিফাই করে দিতে হবে। যেমন ক্লক ফ্রিকোয়েন্সি এখান থেকে রাইজ হওয়া শুরু করছে, এন্ড এখানে গিয়ে এর রাইজটা শেষ হয়েছে। তো এই মাঝখানে কতটুকু সময় লাগবে, সেই সময়টুকু আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে যে রাইজ হতে কতটুকু সময় নেবে। তো এটার জন্য যে রেজিস্টারটা ব্যবহার করা হয়, টি রাইজ নামে রেজিস্টার, এটা। তো টি রাইজ রেজিস্টারে আমরা হলো রাইজ টাইম অ্যাকচুয়ালি অ্যাসাইন করব না, মানে কত ভ্যালু দিলে ওই রাইজ টাইম অ্যাচিভ হবে সেই ভ্যালুটা দিতে হবে। তো এখানে ডিফল্ট হিসেবে একটা জিনিস বলা আছে যে যখন আই2সি মডিউলটা স্ট্যান্ডার্ড মোডে কাজ করবে তখন ম্যাক্সিমাম রাইজ টাইম হতে পারে 100 ন্যানো সেকেন্ড। তো আমাদের উদ্দেশ্য হলো এখন 100 ন্যানো সেকেন্ড রাইজ টাইম অ্যাচিভ করা। তো এটার জন্য এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে। তো এটার সিম্পল ফর্মুলা যেটা দাঁড়ায়, এইটা রাইস ফিল্ডে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব সেটা হবে যে ম্যাক্সিমাম রাইজ টাইম, যেটা ছিল 1000 ন্যানো সেকেন্ড। আর পেরিফেরাল ক্লক ফ্রিকোয়েন্সি মানে এপিবি বাস আই2সি মডিউলটাকে যে ফ্রিকোয়েন্সি দিচ্ছে 16 মেগাহার্টজ, এই ফর্মুলা দিয়ে আমরা টি রাইজের ভ্যালুটা পাবো 17। এই 17 কে আমরা রেজিস্টারের মধ্যে অ্যাসাইন করে দিব, তাহলে আমরা 1000 যে ন্যানো সেকেন্ড টাইম দিলে সেটা অ্যাচিভ করতে পারবো। এখন সব কনফিগারেশন শেষ। এখন সব কনফিগারেশন শেষে আমাদেরকে আই2সি মডিউলটাকে এনাবল করে দেওয়া লাগবে।
এই I2C মডিউলটা এনেবল করার কাজ আমরা উপরে কোথাও করতে পারবো না, কারণ এটা তখনই করা হবে যখন সব কনফিগারেশন শেষ। তো এটার জন্য আমাদেরকে আবার হলো কন্ট্রোল রেজিস্টারে যেতে হবে। কন্ট্রোল রেজিস্টার 1, কন্ট্রোল রেজিস্টার 1 এর যে 0তম বিট PE পেরিফেরাল এনেবল, এটা অন করে দিলে I2C মডিউলটা অন হয়ে যাবে। তো এই বিটটাকে আমরা সেট করে দিলাম। তো এই পর্যন্ত আমাদের I2C মডিউলটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। বা কম্পাইল করে দেখা যাক কোনো এরর আছে কিনা। ওকে, এখানে 1 দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে যেই ফাংশনটা লিখবো সেটা হলো যেহেতু I2C মডিউলটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, এখন ডাটা সেন্ড করা ফাংশনটা লিখবো। তো ডাটা সেন্ড করতে হলে I2C1, যেটা 1 একটা সেন্ড নামে একটা ফাংশন লিখলাম। অ্যান্ড এখানে আমরা প্যারামিটার হিসেবে দিতে পারি যে আমরা কতগুলো বাইট পাঠাবো। ফর এক্সাম্পল আমরা 6টা বাইট পাঠাবো, আর সেই 6টা বাইট ধরে নিলাম, আবার নাম দিলাম এটা। ওকে, এখন একটা প্রবলেম হলো জাস্ট এটা দিয়ে কাজ হবে না। কেন হবে না? আমরা যদি UART দেখি আরেকবার, UART কিভাবে কাজ করে। আচ্ছা, UART তে এখানে দুটা ডিভাইস, এন্ড UART একটা 1 to 1 কমিউনিকেশন প্রোটোকল। এখানে শুধুমাত্র দুটা ডিভাইসই থাকবে, তাই ট্রান্সমিটার জানে কাকে পাঠাচ্ছে। এখানে কোনো কনফিউশনের বা মানে কার কাছে ডেটাগুলো যাচ্ছে সেটা খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু মাত্র দুটাই ডিভাইস। কিন্তু যদি I2C তে আসি, তো I2C হলো আরো সফিস্টিকেটেড একটা প্রোটোকল। এখানে একাধিক ডিভাইস থাকতে পারে। যেমন এখানে একটা মাস্টারের সাথে 3টা স্লেভ ডিভাইস কানেক্ট আছে। তো যদি আমরা সিম্পলি এইভাবে সেন্ড করে দেই, তো ডেটাটা কার কাছে যাচ্ছে সেটা কিন্তু স্পেসিফাইড না। তো সেটা করার জন্য I2C তে প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা করে একটা অ্যাড্রেস থাকে, মানে আমাদের ইন্টারনেটে IP অ্যাড্রেসের মতো। তবে এই অ্যাড্রেসগুলো কিন্তু হার্ডওয়্যার ফিক্সড না, এগুলোকে সফটওয়্যার দিয়ে ম্যানিপুলেট করে। তো এই ডিভাইসগুলোর অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিতে হবে, যদিও আমাদের এখানে মাত্র দুটা মাইক্রো কন্ট্রোলার, মনে হতে পারে 1 to 1, অ্যাকচুয়ালি না। আমাদেরকে এরকম মনে করে এইগুলোতে অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। তো আমরা ধরে নিই যে আমাদের যেই ডিভাইসটা কানেক্ট করা আছে, এই যে এটা যেটা কানেক্ট করা আছে, ধরে নিই যে এটার অ্যাড্রেস হলো 12, মানে হেক্সাডেসিমেলে। সেন্ড ফাংশনে আমাদেরকে এর অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে, 0x12। ফাংশন ডেফিনেশনটা দিয়ে দিই, I2C এর প্রথম আর্গুমেন্টটা হলো স্লেভ অ্যাড্রেস, দ্বিতীয় আর্গুমেন্ট হলো কতগুলো বাইট যাবে, ইন্টিজার n দিলাম, আর তৃতীয়টা হলো আমাদের স্ট্রিংটা। এখন এই ফাংশনটা লেখা শুরু করা যাক। ওকে, মাস্টার যখন ডাটা সেন্ড করা শুরু করবে, তো ডাটা সেন্ড শুরু করতে হলে তাকে প্রথমেই যেটা করতে হবে প্রোটোকল অনুযায়ী, তাকে একটা স্টার্ট বিট পাঠাতে হবে, মানে স্টার্ট কন্ডিশন যেটা।
এই যে এখানে যে স্টার্ট কন্ডিশন মার্ক করা আছে, প্রথমে তাকে এই স্টার্ট কন্ডিশনটা সেন্ড করতে হবে কমিউনিকেশন শুরু করার জন্য। কিন্তু এটার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো যে বাস অলরেডি কেউ ইউজ করতেছে কিনা সেটা চেক করে নিতে হবে, যে বাসটা বিজি আছে কিনা। এটা চেক করার জন্য আমাদেরকে স্ট্যাটাস রেজিস্টার 2 এ যাওয়া লাগবে, যেখানে এটা চেক করা হবে। স্ট্যাটাস রেজিস্টার 2, স্ট্যাটাস রেজিস্টার 2 এর এই 1 নাম্বার বিটে আছে বিজি। তো এই ফ্ল্যাগটা যদি সেট থাকে তার মানে বাস বিজি আছে। এই যে এখানে কমিউনিকেশন অনগোয়িং। তো এটা আমাদেরকে আগে চেক করে নিতে হবে স্টার্ট কন্ডিশন জেনারেট করার আগে। এই যে 1 নাম্বার বিটটাতে আমরা এখানে হোয়াইল লুপ দিয়ে চেক করছি যে বাসটা বিজি আছে কিনা। আচ্ছা, যদি বাস বিজি না থাকে, মানে বাস যদি ফ্রি থাকে, তাহলে সে স্টার্ট কন্ডিশনটা এবার জেনারেট করতে পারে মাস্টার। এখন স্টার্ট কন্ডিশন জেনারেট করার জন্য আমাদেরকে আবার কন্ট্রোল রেজিস্টারে যাওয়া লাগবে। কন্ট্রোল রেজিস্টার 1, কন্ট্রোল রেজিস্টার 1 এই যে এখানে 9 নাম্বার বিট, 8 নাম্বার বিটটা আছে হলো স্টার্ট বিট। তো এটাকে সেট করে দিলে স্টার্ট কন্ডিশনটা জেনারেট হবে এন্ড সেটা হলো এসডিএ লাইন দিয়ে ট্রান্সমিট করা শুরু করবে স্টার্ট কন্ডিশনটা। আর স্টার্ট কন্ডিশন জেনারেট করার পরে আমাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে যে মাস্টার স্টার্ট কন্ডিশনটা জেনারেট করতে পারলো কিনা। কারণ জাস্ট আমরা যদি জেনারেট করে দিয়ে প্রসিড করি, না করতে পারলে আবার ইনকনসিস্টেন্সি দেখা দিবে। তো এটার জন্য স্ট্যাটাস রেজিস্টারটা চেক করতে হবে। স্ট্যাটাস রেজিস্টার 1 এ এখানে এসবি যেটা 0 নাম্বার স্টার্ট বিট, এটা মাস্টার চেক করে দেখবে যে তার স্টার্ট বিটটা জেনারেট হলো কিনা। প্রথমে সে স্টার্ট বিটটা জেনারেট করলো এবং সে চেক করে দেখছে সেটা জেনারেট হলো কিনা। ওকে, যদি স্টার্ট বিটটা সাকসেসফুলি জেনারেট হয়, এরপরে আমাদেরকে প্রোটোকল অনুযায়ী নেক্সট অ্যাড্রেস ফ্রেমটা পাঠাতে হবে। এখানে স্টার্ট কন্ডিশন যাওয়ার পরে প্রথম যে বাইটটা যাবে এটা হলো একটা অ্যাড্রেস ফ্রেম। অ্যাড্রেস ফ্রেম জেনারেট করার জন্য আমাদেরকে যে ডাটা রেজিস্টার আছে সেখানে অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হবে। আমরা যদি ডাটা রেজিস্টারে যাই, আচ্ছা, ফ্রেমগুলো অ্যাকচুয়ালি কিভাবে সেন্ড হয় এটার একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। যে এখানে একটা ডাটা রেজিস্টার আছে এন্ড এখানে যখন কোনো ফ্রেম প্লেস করা হয় ডাটা রেজিস্টারে, সেই ফ্রেমটা অ্যাড্রেস ফ্রেমও হতে পারে অথবা ডেটা ফ্রেমও হতে পারে। আচ্ছা, এখানে ডাটা ফ্রেম অ্যাড্রেস ফ্রেম দুটাই হলো 8 বিট করে। তো যখনই ডেটা রেজিস্টারে কোনো ফ্রেম রাখা হয় তো সেটা শিফট রেজিস্টার দিয়ে, মানে এখানে যেহেতু প্যারালাল হয়ে যায় তো শিফট রেজিস্টার দিয়ে সিরিয়াল করে ডাটাগুলোকে এসডি লাইন দিয়ে হয় আউট করে দেওয়া হয় অথবা ইন করা হয়। আমরা ডাটা রেজিস্টারটা দেখি, ডাটা রেজিস্টারে ডাটা রেজিস্টার, তো এখানে 0 থেকে 7 বিট, এই 8 বিটের মধ্যে আমরা আমাদের ডেটা ফ্রেম হোক অথবা অ্যাড্রেস ফ্রেম হোক এখানে রেখে দিব। এখন ইন্টারেস্টিং বিষয় হলো I2C তে হলো দুটা অ্যাড্রেস মোড আছে, একটা হলো 7 বিট অ্যাড্রেস মোড আর একটা হলো 8 বিট অ্যাড্রেস মোড। তো আমাদেরকে এই যে এটা যদি এটা হলো অ্যাড্রেস ফ্রেম, তো অ্যাড্রেস ফ্রেমটাও 8 বিটের হবে কিন্তু অ্যাড্রেসটা নিজে হলো 7 বিটের। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এখানে যদি ধরে নিলাম এটা হলো অ্যাড্রেস 1001,
এরকম কিছু একটা অ্যাড্রেস। তো আমাদের হলো এলএসবি মানে লাস্ট যে বিট সেটা কিন্তু ফাঁকা থেকে যাবে। তো অ্যাকচুয়ালি সেটা ফাঁকা রাখা হয় না, এটাকে হলো কমান্ড হিসাবে ইউজ করে। যেমন আমরা যদি প্রথমে ডেটা রেজিস্টারে স্লেভ অ্যাড্রেসকে এক ঘর শিফট করি, তাহলে স্লেভের অ্যাড্রেসটা এই এক ঘর লেফটে শিফট হয়ে যাবে অ্যান্ড এই বিটটা ফাঁকা থেকে যাবে। অ্যান্ড এই বিটটা আসলে ইন্ডিকেট করে যে মাস্টার রাইট করতে চায় না রিড করতে চায়। তো মাস্টার যদি রিড করতে চায় তাহলে আমরা এই বিটটা 1 করে দিব, আর মাস্টার যদি রাইট করতে চায় তাহলে এই বিটটা 0 করে দিব। ওকে, এটা অনেকটা এরকম যে ধরে নিলাম মাস্টার হলো রিড করতে চায়, তাহলে এখানে একটা অর অপারেশন করে আমরা একটা 1 দিয়ে দিব। বাট আমরা চাচ্ছি মাস্টার হলো রাইট করবে, তাই অর অপারেশন দিয়ে একটা 0 দিব। বাট অর অপারেশন দিয়ে 0 করার কোনো মানে হয় না, কারণ লেফট শিফট করলে ওই এলএসবিটা অটোমেটিকলি 0 হয়ে যাবে, তাই এটা দরকার নাই। আর অ্যাড্রেস সেন্ড করার পরে মাস্টারকে ওয়েট করা লাগবে যে অ্যাড্রেস স্লেভ ম্যাচ করতে পারছে কিনা। স্লেভ যদি অ্যাড্রেস ম্যাচ করতে পারে তাহলে এই যে অ্যাড্রেস ফ্রেমটা গেল রিড রাইট বিট সহ, এটা মাস্টার থেকে যখন স্লেভের কাছে যাবে তখন স্লেভ একটা সিগন্যাল পাঠাবে অ্যাকনলেজমেন্ট যে সে অ্যাড্রেসটা ম্যাচ করতে পারছে। সেটার জন্য আমাদেরকে ওয়েট করা লাগবে যতক্ষণ না অ্যাড্রেস ম্যাচ হচ্ছে। তো আবার স্ট্যাটাস রেজিস্টারে যাওয়া লাগবে। আচ্ছা, স্ট্যাটাস রেজিস্টার এখানে আছে, এই যে স্ট্যাটাস রেজিস্টারে এডিডিআর ফ্ল্যাগ অ্যাড্রেস ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা যদি সেট হয়ে যায় তার মানে স্লেভ অ্যাড্রেস ম্যাচ করাতে পারছে, তো এখন প্রসিড করা যেতে পারে এটা। তো আমরা এখানে চেক করি। অ্যান্ড এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেটা হলো অ্যাড্রেস ফ্ল্যাগ যখন সেট হবে আমরা তো এই লুপ থেকে বের হয়ে এসে এই অ্যাড্রেস ফ্ল্যাগটাকে ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার করার উদ্দেশ্য হলো মাস্টার অ্যাকনোলেজ করতেছে যে স্লেভ সাকসেসফুলি তার অ্যাড্রেসটা ম্যাচ করছে এবং সে কমিউনিকেশনের জন্য রেডি আছে। এটা কনফার্ম করার জন্য এডিডিআর ফ্ল্যাগটা ক্লিয়ার করতে হবে। অ্যান্ড ক্লিয়ার করার উপায় হলো প্রথমে এসআর রেজিস্টারটাকে রিড করতে হবে, এরপরে SR2 রেজিস্টারটাকে রিড করতে হবে। তো SR1 রেজিস্টারটা তো এখানে রিড হয়ে যাবে, আমাদেরকে SR2 রেজিস্টারটা রিড করতে হবে। এখন এটা আমরা নরমালি এইভাবে করতে পারি, ইন্টিজার টেম্প ইকুয়াল টু I2C C1 SR2, কিন্তু এটা করলে কম্পাইলার একটা ওয়ার্নিং দেবে, কারণ এই টেম্পোরারি ভেরিয়েবলটা আমরা কোথাও ব্যবহার করব না পরে। তো এটা না করে এটার একটা সহজ উপায় হলো আমরা সামনে একটা ভয়েড দিয়ে দিব, তাহলে এটা রিডও হবে অ্যান্ড কম্পাইলার জাস্ট এই স্টেটমেন্টটাকে ইগনোর করে যাবে, কোনো ওয়ার্নিং দেবে না। তো এটা করলে আমাদের এডিডিআর ফ্ল্যাগটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে এইভাবেই বলা আছে যে ক্লিয়ার্ড বাই সফটওয়্যার রিডিং স্ট্যাটাস রেজিস্টার 1 রেজিস্টার ফলোড বাই রিডিং SR2। এখন অ্যাড্রেস ফ্রেম ট্রান্সফার হয়ে গেল অ্যান্ড স্লেভও সেটা অ্যাকনলেজ করলো। এবার আমাদের কাজ হবে ডাটা ট্রান্সফার করা। তো প্রথমে আমরা একটা ফর লুপ লিখবো, কারণ আমাদের যেহেতু এখানে নাম্বার অফ বাইট একের চেয়ে বেশি আছে। ফর লুপে এসে আমরা ডাটা সেন্ড করব। এখন ডাটা সেন্ড করার মেকানিজমটা এরকম যে আমরা ডাটা রেজিস্টার, যদি ফাংশনাল ডায়াগ্রামটাতে যাই, এই ডাটা রেজিস্টারে যখন আমরা ডাটা রাখবো তো অটোমেটিক্যালি এটা এদিক দিয়ে সেন্ড, মানে ডাটা যখন কমপ্লিটলি ডাটা রেজিস্টারে আসবে তখন এদিক দিয়ে অটোমেটিক্যালি যাওয়া শুরু করবে। আমাদের শুধু ডাটা রেজিস্টারে এই একটা একটা করে বাইট রাখতে হবে। তো ডাটা রেজিস্টারে বাইট রাখার আগে আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে যে প্রিভিয়াস বাইটটা ট্রান্সফার শেষ হয়েছে কিনা। মানে আমরা যে ডেটা রেজিস্টারে ডেটা রাখবো, ডেটা রেজিস্টারটা ফাঁকা আছে কিনা আমাদেরকে এটা আগে এনশিওর হয়ে নেওয়া লাগবে।
তো স্ট্যাটাস রেজিস্টারের এই 7 নম্বর বিট যেটা ট্রান্সমিটার এমটি কিনা, যদি এই ট্রান্সমিটার এমটি মানে ডাটা রেজিস্টারটা এমটি যদি এটা সেট থাকে, তার মানে ডাটা রেজিস্টারটা এখন এমটি আছে, আমরা এখন ডেটা রাখতে পারবো। তো আমাদেরকে এই ডাটা রেজিস্টারটা এমটি হওয়ার জন্য ওয়েট করা লাগবে, এন্ড ডাটা রেজিস্টারটা যদি এমটি হয় তখন আমরা একটা একটা করে বাইট ডাটা রেজিস্টারে প্লেস করতে পারবো। শাকিল, এখানে একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে ওই কি বলে রিসিভার থেকে কোনো আসে না, অ্যাকনলেজ টাইপের কিছু আসবে না নাকি দরকার নাই? প্রোটোকলে নাই এটা আমি জানি না স্যার। বলছি স্যার, রিসিভার অটোমেটিকলি অ্যাকনলেজমেন্ট পাঠাবে, সেটার জন্য প্রোগ্রামিং করতে হয় না। যেমন প্রথমে মাস্টার স্টার্ট বিট পাঠাবে, তারপর অ্যাড্রেস ফ্রেম পাঠাবে, এই পর্যন্ত। এরপরে মাস্টার করবে কি, এই এসডিএ লাইনটাকে রিলিজ করে দিবে, মানে 9 নাম্বার ক্লকে গিয়ে মাস্টার এসডিএ লাইনটাকে রিলিজ করে দিবে, যাতে স্লেভ এসডিএ লাইনটাকে লো করতে পারে। 9 নাম্বার ক্লক ফ্রিকোয়েন্সিতে যদি স্লেভ এসডিএ লাইনটাকে লো করে, তার মানে হলো স্লেভ অ্যাড্রেসটা ম্যাচ করাতে পারছে। এই বিটটার জন্য এটা স্লেভ কাজ করবে এই বিটে এখানে। বুঝেছি। আবার যদি ডাটা ফ্রেম হয়, ডাটা ফ্রেম মাস্টার সেন্ড করবে, দিয়ে এসডিএ লাইনটা রিলিজ করে দেবে মাস্টার, তখন স্লেভ এসডিএ লাইনটাকে আবার লো করে দেবে, তার মানে সে ডাটা ফ্রেমটা রিসিভ করতে পারছে। ওকে, এটা স্লেভের পাশ থেকে। এন্ড এই লুপ যখন শেষ হবে তখন আমাদের যতগুলো ডেটা ছিল, ডেটা সব ট্রান্সফার হয়ে গেছে। তো লাস্ট যে কাজ সেটা হলো, ডাটা যখন সেন্ড হয়ে গেল তখন আমাদেরকে এই স্টপ বিটটা পাঠাতে হবে। তবে স্টপ বিট পাঠানোর আগে সেফটির জন্য একটা জিনিস করা হয়, যে আমরা যে লাস্ট বাইটটা পাঠাচ্ছি সেটা পরে কিন্তু আর চেক হচ্ছে না যে বাইটটা ট্রান্সফার শেষ হলো কিনা। তো এটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে যে লাস্ট বাইটটা গেল কিনা। তো আমরা যদি আবার স্ট্যাটাস রেজিস্টারে যাই, তো স্ট্যাটাস রেজিস্টারের স্ট্যাটাস রেজিস্টার 2 নাম্বার যে বিট বাইট ট্রান্সফার ফিনিশড, এটা ফিনিশ হলো কিনা এটা আমাদেরকে চেক করে নিতে হবে। এন্ড এটা চেক করা হলে আমরা স্টার্ট কন্ডিশনটা জেনারেট করে দিতে পারবো। এন্ড স্টার্ট কন্ডিশন জেনারেট করার জন্য আমাদেরকে কন্ট্রোল রেজিস্টারে যাওয়া লাগবে। কন্ট্রোল রেজিস্টারের হলো 9 নাম্বার বিটটাতে আছে স্টপ বিট, কন্ট্রোল রেজিস্টার 1, এই যে 9 নাম্বারে স্টপ বিটটা আছে। এবার আমরা স্টপ জেনারেট করে দিব, তাহলে মাস্টারের দিক থেকে কমিউনিকেশন শেষ হয়ে যাবে। এই যে এইটা, আচ্ছা আমাদের হলো মাস্টারের কোড লেখা শেষ, একটু কম্পাইল করে দেখি ঠিক আছে কিনা। দুটা এরর, I2C1 in it, C1 undefined, এখানে ভুল লেখা আছে কোথাও। আচ্ছা এখানে 1 দেয়নি। আচ্ছা কোনো এরর নাই। আচ্ছা আমার ল্যাপটপে হলো দুটো বোর্ড কানেক্ট করা আছে, এন্ড স্লেভে অলরেডি একটা স্লেভ কোড রাখা আছে। আমি মাস্টারটাকে ডিবাগ মোডে নিয়ে যাচ্ছি, আমরা ডিবাগ করে দেখবো যেটা আসলে সেন্ড হয় কিনা। আচ্ছা এটা কম্পাইল হোক, আমরা অ্যাকনলেজমেন্টের ব্যাপারটা আরেকটু দেখি। অ্যাকচুয়ালি এখানে যে অ্যাকনলেজমেন্ট বিট আছে এগুলো অ্যাকচুয়ালি সেন্ড করতে হয় না স্লেভ থেকে আলাদা করে, জাস্ট অ্যাকনলেজের জন্য একটা রেজিস্টারে বিট আছে, ওটা অন করে দিলে স্লেভ অটোমেটিক রেসপন্স করে।
আচ্ছা, আমাদের কোডটা এখন ডিবাগ মোডে আছে, আমরা ডিবাগিং শুরু করি। এটা হলো স্টেপ ইনটু মানে হলো একটা ফাংশনের ভিতরে স্টেপ করার জন্য। এই ফাংশনটা হলো I2C1 init, আমরা এই ফাংশন এখন স্টেপ ইন করব। আমরা যদি এইভাবে একটা একটা করে ক্লিক করে যাই, তো একটা একটা করে স্টেটমেন্ট এক্সিকিউট হতে থাকবে। তো আমরা জানি এখানে এই 16 নাম্বার বিটটা এখন 0 হয়ে যাবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এখন এটা দেখতে চাই যে 16 নাম্বার বিটটা, আচ্ছা, যেমন এখন যেখানে এক্সিকিউশন পয়েন্টার আছে তাতে হলো আউটপুট টাইপ রেজিস্টারে 8 নাম্বার বিটটা 1 হবে। এটা আমরা জানি, কিন্তু এটা দেখার একটা ওয়ে আছে। তো আমাদেরকে আউটপুট টাইপ রেজিস্টারের যেই অ্যাড্রেস সেটা বের করতে হবে। আউটপুট টাইপ রেজিস্টার অ্যাড্রেস GPIO B আর হলো আউটপুট টাইপ রেজিস্টার অফসেট হলো 04। ওকে, তো মেমোরিতে এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে এই উইন্ডোতে গিয়ে শো ভিউতে গিয়ে মেমোরি ব্রাউজারটা অন করে দিতে হবে। তো মেমোরি ব্রাউজারে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব, যে রেজিস্টারের ভ্যালু দেখতে চাচ্ছি সেটার অ্যাড্রেসটা দিয়ে দিলে, দিয়ে যদি এন্টার দেই তাহলে, আচ্ছা এখানে অনেকগুলো কলামে আছে তাই বোঝা অসুবিধা, তো আমরা রাইট ক্লিক করে কলাম, সিঙ্গেল কলাম দিয়ে দিব। তাহলে প্রথমটা হলো মেমোরি অ্যাড্রেস, যেটা হলো আউটপুট টাইপ রেজিস্টার, এখানে যেটা মার্ক করা আছে আমরা এখানে দিয়ে তারপর এটা নিয়ে আসছি। তো এটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সব 00 হয়ে আছে। এখন এই আউটপুট টাইপ রেজিস্টার সব ইনিশিয়ালি 00 হয়ে থাকার কারণ হলো এটার রিসেট ভ্যালুটা সব 0। টাইপ রেজিস্টার GPIO, এটার রিসেট ভ্যালু হলো সব 0। এই জন্য এই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার আগে এখানে সব 0 হয়ে আছে। এখন যদি আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করি তাহলে এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ভ্যালুটা হেক্সাডেসিমেলে আছে, আমরা বাইনারি করে নেই তাহলে আরো ভালো বুঝতে পারবো। র্যাডিক্সে গিয়ে বাইনারি দিলে এখানে 32টা বিটই দেখাবে। এখন আমরা যখনই এই স্টেটমেন্টটা এক্সিকিউট করব সাথে সাথে এখানকার 8 নাম্বার বিটটা 1 হয়ে যাবে এখানে। আচ্ছা, আমি এক্সিকিউট করি, এই যে এখানে 8 নাম্বার বিটটা 1 হয়ে গেছে আর এক্সিকিউশন পরেরটাতে চলে আসছে। অ্যান্ড আমরা এই ডিবাগিংটাকে আরো এক স্টেপ ডিপে নিয়ে যেতে পারি। আচ্ছা, ডিবাগিংটা অবশ্য কমিউনিকেশনের দরকার নাই, এটা জাস্ট জানার জন্য। এখন এই ডিবাগিংটাকে আরো এক স্টেপ যদি ডিপে নিতে চাই তাহলে আমাদেরকে এখানে দেখি যে অনেকগুলো উইন্ডো আছে, এর মধ্যে যে ডিসঅ্যাসেম্বলি উইন্ডো আছে, আমরা যদি এখানে আসি তাহলে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে পাবো। যে এখানে আমাদের এক্সিকিউশন ফ্লো আছে 54 নম্বর লাইনে, এখানে 54 নম্বর লাইন মার্ক করে এই স্টেটমেন্টটা লেখা আছে। আর অ্যাসেম্বলিতে অনেকগুলো ইনস্ট্রাকশন লেখা আছে। এটা অ্যাকচুয়ালি আমরা যে কোড লিখছি সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, এই স্টেটমেন্টগুলোকে অ্যাসেম্বলিতে ইমপ্লিমেন্ট করতে গেলে এরকম একাধিক ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ে। যেমন আমরা 53 নাম্বার যে স্টেটমেন্ট ছিল সেটার জন্য 5টা ইনস্ট্রাকশনের দরকার হয়েছে। আমরা যখন এটা এক্সিকিউট করছি তখন এই 5টা ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট হয়ে গেছে, আমরা দেখতে পাইনি। তো আমরা এখন 54 নাম্বার যেই লাইনে যে স্টেটমেন্ট আছে এর করসপন্ডিং অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনগুলো যখন এক্সিকিউট করব আমরা চাইলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আলাদা আলাদা করে এক্সিকিউট করতে পারি। সেটার জন্য এখানে ইনস্ট্রাকশন স্টেপিং মোড আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা চলে গেল, আবার ক্লিক করলে এটা হাইলাইট হবে। এখন হাইলাইট হয়ে থাকার মানে হলো এখন এই স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হবে না, এখানকার এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক এক করে এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন যদি আমি স্টেপ করি, এই যে এখন প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে গেল, কিন্তু এখানে ভ্যালু এই যে 9 নাম্বার বিটটা কিন্তু চেঞ্জ হয়নি এখনো, কারণ এগুলো হলো লোড করতেছে, মেমোরিতে এখনো স্টোর করে নাই। তো এইভাবে একটা একটা করে যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে এখানে কিন্তু পয়েন্টার চেঞ্জ হয়নি, কারণ এই পুরো স্টেটমেন্টটা এখনো এক্সিকিউট শেষ হয়নি। আচ্ছা, আমরা যখন এই লাস্ট ইনস্ট্রাকশনটাতে যাব, এটা একটা স্টোর অপারেশন, এন্ড যখন এই স্টোর অপারেশনটা এক্সিকিউট হবে তখন অ্যাকচুয়ালি গিয়ে এই বিটটা 1 হয়ে যাবে, 9 নাম্বার বিট। ওকে, আমরা এক্সিকিউট করি, এই যে 9 নাম্বার বিটটা 1 হয়ে গেছে, 8 নাম্বারটা তো আগে থেকেই ছিল। এখানে আরো ডিটেইলস আছে, যেমন এখানে হলো একটা রেজিস্টার ট্যাব আছে, আমরা যদি জেনারেল রেজিস্টারটা এটা এক্সপান্ড করি তো এখানে R0 থেকে R12 পর্যন্ত যত জেনারেল পারপাস রেজিস্টার সব দেখতে পাবো। যেমন এরপরে স্ট্যাক পয়েন্টার আছে,
তারপর লিঙ্ক রেজিস্টার আছে, প্রোগ্রাম কাউন্টার আছে। এখন যদি আমরা স্টেপ করতে থাকি তাহলে শুধু এই যে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কারণ এখানে কোনো রুটিন নাই, তাই লিঙ্ক রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার এগুলো চেঞ্জ হচ্ছে না, প্রোগ্রাম কাউন্টার চেঞ্জ হচ্ছে। তো এটা একটা ডিবাগিং এ আমরা একদম প্রতিটা বিট বাই বিট দেখতে পারি। আচ্ছা, এখানে আর ডিটেইলসে না যাই, আমরা পুরো ফাংশনটা একবার এক্সিকিউট করে পরের ফাংশনে যাই। আচ্ছা, এখানে যে লিঙ্ক রেজিস্টারটা চেঞ্জ হবে এটা আমরা দেখতে পারি, কারণ আমরা এখন একটা ফাংশনে এন্টার করব। যদি এই ফাংশনের অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দেখি, এই সেন্ড ফাংশনের অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটাকে ইমপ্লিমেন্ট করতে 5টা স্টেটমেন্টকে ইমপ্লিমেন্ট করতে 5টা ইনস্ট্রাকশন ব্যবহার করছে, যার এখানে একটা ব্রাঞ্চ উইথ লিঙ্ক দেওয়া আছে। তো আমরা থিওরিতে যেটা পড়ছিলাম, ব্রাঞ্চ উইথ লিঙ্ক মানে যখন ব্রাঞ্চ করবে তখন নেক্সট যেই ইনস্ট্রাকশন অ্যাড্রেস, মানে যেখানে 216 যে অ্যাড্রেসটা আছে নেক্সট ইনস্ট্রাকশনের, এটা এই লিঙ্ক রেজিস্টারে, এই যে এটাতে লিঙ্ক রেজিস্টার এখানে স্টোর হওয়ার কথা। তো আমরা ইনস্ট্রাকশন স্টেপিং এ যাই একটা একটা করে। আচ্ছা, এখন এই ব্রাঞ্চ উইথ লিঙ্ক ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হয়নি, এখন এক্সিকিউট হবে। এন্ড এক্সিকিউট হলে এই পরের ইনস্ট্রাকশন মানে 216 যেটা, এটা এই লিঙ্ক রেজিস্টারে রাইট হয়ে যাওয়া কথা, এই যে লিঙ্ক রেজিস্টারে। আচ্ছা, আমরা এক্সিকিউট করি ওই ইনস্ট্রাকশনটা, তখন এটা 216 হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এটা 216 না হয়ে 217 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত ছিল, কারণ এখানে আর্ম মোড আর থাম্ব মোড বলে দুটো জিনিস আছে। যে আর্ম মোডে হলো অ্যাড্রেসের শেষে একটা 1 থাকে, মানে অ্যাড্রেসটা ইভেন অড হয়, আর থাম্ব স্টেটে অ্যাড্রেসের শেষে 0 থাকে, তো অ্যাড্রেসটা তখন ইভেন দেখায়। তো দ্যাটস ইট। ওকে, আমরা এখন স্টেপিং বাদ দিয়ে আমরা সরাসরি ডাটা ট্রান্সফারে চলে যাই। আচ্ছা, যখন আমরা কোনো ফাংশনে ঢুকবো লোকাল ফাংশনে, তখন সেই লোকাল ফাংশনে যতগুলো ভেরিয়েবল আছে তখন এটা এই ভেরিয়েবল ট্যাবে দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই str ভেরিয়েবলটা ছিল সেটাতে 6টা বাইট আছে, n এর মান 6 আছে, আর s অ্যাড্রেস এটা 18 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা 12 রাখছিলাম, কিন্তু 12 রাখার পরে এক ঘর শিফট করে ফেলছি, এজন্য 18 দেখাচ্ছে। তো আমরা এখন এই ইনস্ট্রাকশনগুলো যদি একটা একটা করে এক্সিকিউট করি, যেমন প্রথমে সে বাস বিজি কিনা সেটা চেক করে গেছে, তারপর স্টপ কন্ডিশন জেনারেট করে এখন ওয়েট করতেছে যে স্টপ কন্ডিশন সাকসেসফুলি সেন্ড হলো কিনা। দেন স্লেভ অ্যাড্রেস মানে স্লেভ এই অ্যাড্রেস ফ্রেমটা সেন্ড করলো এন্ড ওয়েট করতেছে যে স্লেভ রেসপন্স বা অ্যাকনোলেজমেন্ট বিটটা পাঠালো কিনা। যদি অ্যাকনোলেজ পাঠায় তো আমরা এডিআর ফ্ল্যাগটা ক্লিয়ার করে দিব। তারপর লুপে ঢুকে এখন একটা একটা করে বাইট সেন্ড হওয়া শুরু করবে। তো হোয়াইল লুপ প্রথমে চেক করে দেখবে ডাটা রেজিস্টার ফাঁকা আছে কিনা, কারণ ডাটা রেজিস্টার ফাঁকা না থাকলে সেখানে বাইট রাখাটা উচিত না। তো এখন এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হবে তখন প্রোটোকল অনুযায়ী প্রথম বাইট মানে এখানকার প্রথম ক্যারেক্টারটা সেন্ড হয়ে যাওয়ার কথা। তো আমরা এটা এক্সিকিউট করি, এই যে এখান থেকে এস ভ্যানিশ হয়ে গেছে। আমরা যদি লুপটা আরেকবার ঘুরে আসি, এবার যখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তখন এইচটা ভ্যানিশ হয়ে যাবে, এই যে এখানে এইচটা দেখাচ্ছে না। তো এইভাবে যত লুপ ঘুরতে থাকবে একটা একটা করে বাইট, এখানে ক্যারেক্টার যেহেতু 8 বিটের, এই একটা একটা করে বাইট সেন্ড হতে থাকবে। এই যে এখন এটা খালি হয়ে গেল, যখন এই লুপ থেকে বের হয়ে এসে ট্রান্সফার ফিনিশ হলো কিনা এটা চেক করে স্টপ কন্ডিশন জেনারেট করে কাজ শেষ। মাস্টারের কাজ এটুকুই। ডিবাগ থেকে বের হয়ে আসি, দিয়ে এটাকে লোড করে দেই। আচ্ছা, এবার স্লেভের কোড লেখা যাক। তো স্লেভের জন্য আমি একটা ফাইল খুলে রাখছি এন্ড এটাও টোটালি এখন ক্লিন আছে, এখানে কোনো আগে থেকে কোনো ফাইল টাইল অ্যাড করা নাই। স্লেভের কোড লেখা শুরু করা যাক। যে ফাংশন ডেসক্রিপশন গুলো সরি রেজিস্টার ডেফিনেশন গুলো ছিল এগুলোকে আগে নিয়ে আসি।
আচ্ছা, তো স্লেভেরও কাজ সেম। সে হলো প্রথমে স্ক্রিন আপডেট হচ্ছে না, এটা কি আমি আচ্ছা স্যার এখন ওই কিউব আইডির স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এখন হচ্ছে, এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যেটা হলো স্লেভ, স্লেভেরও সেম কাজ। তাকে প্রথমে হলো I2C ওর ওয়ানটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি যে মাস্টারের জন্য যেই ইনিট ফাংশনটা লিখছি সেটাই আমরা কপি করে আনতে পারি, কারণ বেসিক কোনো ডিফারেন্স নাই। এই মাস্টার ইনিট ফাংশনটাই যদি কপি করে নিয়ে আসি, ওকে। তো স্লেভে আমাদের একটা জিনিস দরকার হবে না, সেটা হলো এখানে আমরা যে স্ট্যান্ডার্ড মোড, ফাস্ট মোড আর রাইজ টাইম দিছিলাম, এটার কোনো দরকার নাই। তার কারণ স্লেভের ক্লকটাকে ড্রাইভ করবে মাস্টার, তো এই দুটা জিনিসের কোনো দরকার নেই। এখন স্লেভের যেটা দরকার সেটা হলো স্লেভের অ্যাড্রেস দরকার, কারণ স্লেভের অ্যাড্রেস সফটওয়্যার দিয়ে অ্যাসাইন করা হবে। স্লেভের অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমাদেরকে এটার যে রেজিস্টারটা আছে সেখানে যেতে হবে। ওন অ্যাড্রেস রেজিস্টার, তো এখানে যে এডিডিআর বিট ফিল্ডটা আছে 1 থেকে 7, এখানে আমরা স্লেভের অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেব। এইখানে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা মাস্টারে যখন লিখছিলাম তখন 12 ব্যবহার করছিলাম, আর এটাকে এক ঘর শিফট করে দিতে হবে কারণ এটা শুরু হলো 1 থেকে। ওকে, এন্ড এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হলো বিট নাম্বার 14, এটা should always be kept at 1 by software, মানে সফটওয়্যার দিয়ে এটাকে 1 সেট করতে হবে, যদিও বিটটা রিজার্ভ। তো কেন এটা এরকম জানি না, তো যেহেতু ম্যানুয়ালে বলা আছে সফটওয়্যার দিয়ে এটাকে সেট করতে হবে, আমরা 14 নম্বর বিটটা সেট করে দেই। 14 নম্বর বিটটা সেট করে দিলাম, বাকি আর কিছু চেঞ্জ নাই। তো ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন স্লেভ হলো ডেটা রিসিভ করবে, যেটা মাস্টার পাঠাচ্ছিল। রিসিভ করার জন্য তাকে প্রথমে একটা বাফার নিতে হবে, তো এই পাশে যেহেতু বাইট 6টা ছিল 6ই দিলাম। আর আচ্ছা, একটা জিনিস আমি স্কিপ করে গেছি মাস্টারে, এটা মাস্টার কোড। তো মাস্টার যখন সেন্ড করবে, এই সেন্ড ফাংশনটা জাস্ট একবার কল করা হয়েছে, মানে এটা হলো একবার গিয়েই কমিউনিকেশন শেষ হয়ে যাবে। তো সেটা যাতে না হয়, আমরা একটা হোয়াইল লুপ, ইনফাইনাইট হোয়াইল লুপ দিয়ে দেই, যাতে ইনডেফিনাইটলি ট্রান্সমিশন চলতে থাকে। আচ্ছা, স্লেভ যখন রিসিভ করবে তাহলে তাকেও এটা হোয়াইল লুপে থেকে এটা রিসিভ করতে হবে। তো স্লেভের জন্য যে ফাংশন I2C1 রিড ফাংশনটা, এখানে নাম্বার অফ বাইট বলে দিতে হবে আর একটা বাফার দিতে হবে। তো
এখানে আর মাস্টারে যে একটা এক্সট্রা আর্গুমেন্ট ছিল অ্যাড্রেসটা, এটা দরকার নেই, কারণ এখন সে স্লেভ, কারণ আমরা এখন কোড লিখতেছি স্লেভের জন্য, মানে এই যে এটার জন্য, এই ডিভাইসের জন্য লিখতেছি, তাই একে আর এই এক্সট্রা আর্গুমেন্টটা দিতে হবে না, শুধু কয়টা বাইট রিসিভ করবে আর কোন বাফারে রাখবে সেটা বলে দিলেই হবে। ফাংশন ডেফিনেশনটা দিয়ে দেই। ফাংশনটাও লেখা শুরু করি। স্লেভের প্রথম কাজ হবে স্লেভ তার অ্যাকনলেজমেন্টটাকে এনেবল করে দিবে, কারণ সে যে ডাটা রিসিভ করার পরে এই এই অ্যাকনলেজমেন্ট বিটগুলো যে পাঠাবে, এটা যদি আমরা অন করে দেই সে অটোমেটিক পাঠাতে থাকবে। এটার জন্য আমরা আলাদা করে সেন্ড করব না, তাকে জাস্ট অন করে দেব। তো এটা হলো কন্ট্রোল রেজিস্টার 10 নাম্বার বিটে এটা আছে। এই কন্ট্রোল রেজিস্টার 10 নাম্বার বিটে অ্যাকনলেজমেন্ট আছে, এটা অন করে দিলে সে অটোমেটিক অ্যাকনলেজ পাঠাবে প্রতিটা ফ্রেম রিসিভ হওয়ার পরে। এরপরে স্লেভকে ওয়েট করতে হবে অ্যাড্রেসের জন্য। যখন অ্যাড্রেস ম্যাচ হবে সেটা হলো স্ট্যাটাস রেজিস্টারে, যে এডিডিআর ফ্ল্যাগটা ছিল মাস্টারের মতোই এখানেও যে এডিডিআর ফ্ল্যাগটা আছে, তো এটা তাকে চেক করতে হবে যে স্লেভের নিজের অ্যাড্রেসের সাথে মাস্টার যেই অ্যাড্রেস পাঠাচ্ছে সেটা মিলছে কিনা। যদি মিলে তাহলে সামনে প্রসিড করবে, না হলে এখানে ওয়েট করবে। এন্ড আগের মতোই এডিডিআর ফ্ল্যাগটাকে ক্লিয়ার করা লাগবে। এই স্ট্যাটাস রেজিস্টার 2টাকেও রিড করে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এডিডিআর ফ্ল্যাগ। এডিডিআর ফ্ল্যাগ যদি ক্লিয়ার না করা হয় তাহলে বাস বিজি হয়ে যেতে পারে, স্টাক হয়ে যেতে পারে, এই জন্য জাস্ট সেফটির জন্য এডিডিআর ফ্ল্যাগটা ক্লিয়ার করে দেয়। এখন অ্যাড্রেস ম্যাচ হয়ে গেছে, এখন সে হলো ডেটা ফ্রেম রিসিভ করা শুরু করবে। ডেটা ফ্রেম শুরু করার আগে তাকে একটা জিনিস চেক করতে হবে স্ট্যাটাস রেজিস্টারে, যে ডেটা যখন এসডি লাইন দিয়ে ঢুকছে তখন ডেটাটা পুরোপুরি ডেটা রেজিস্টারে আসছে কিনা এটা ওকে চেক করতে হবে। এন্ড এটা আছে হলো স্ট্যাটাস রেজিস্টারের 6 নাম্বার বিট, যেটা হলো আর এক্স ই, রেজিস্টার এমটি কিনা। স্ট্যাটাস রেজিস্টার এটা যে 6 নাম্বার বিট আর এক্স এন, তো এটা সেট হয়ে থাকার মানে হলো এখন ডাটা রেজিস্টারটা এমটি না, মানে এখানে ডাটা চলে আসছে অলরেডি, ডাটা রেজিস্টার নট এমটি। এখন যেহেতু ডাটা চলে আসলে তাহলে গিয়ে প্রসিড করতে পারবে। তো আমরা এখানে হোয়াইল লুপে ওয়েট করব। ডাটা যখন চলে আসবে তখন ডাটা রেজিস্টার থেকে আমরা বাইট গুলোকে একটা একটা করে রিড করা শুরু করব। ডাটা রেজিস্টার থেকে বাইট গুলো রেখে আমরা বাফারে রাখতেছি। ওকে, ফাইনালি যখন সব ডেটা রিসিভ হয়ে যাবে তখন আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যেই অ্যাকনলেজমেন্টটা অন করে এনাবল করে দিছিলাম সেটা কন্ট্রোল রেজিস্টারে গিয়ে কন্ট্রোল রেজিস্টারে যে এসি কেটা যেটা 1 এনাবল করে দিছিলাম সেটাকে ডিসেবল করে দিতে পারি। এটা না দিলেও হয়, সমস্যা নাই, তবে যেহেতু শুরুতে এনাবল করে দিছি তাই কমিউনিকেশন শেষে অফ করে দেওয়া এটা একটা গুড প্র্যাকটিস। ওকে, আমাদের স্লেভের কোড লেখা শেষ, এটা কম্পাইল করে দেখি। একটা ওয়ার্নিং, I2C1 init define
to see not used. Oh, দুটা এরর নিচে সেকেন্ড ব্র্যাকেট অফ করতে হবে। আচ্ছা, এবার কোনো এরর নাই। তো আমরা এবার স্লেভটাকেও ডিবাগ মোডে নিয়ে যাই। ওকে, ইনিশিয়ালাইজেশনে আর স্টেপ ইন করলাম না, আমরা স্টেপ ওভার করে গেলাম, মানে এই ইনিট ফাংশনটা একবারে এক্সিকিউট হয়ে গেল, যে ভিতরে কিন্তু যায়নি। তো আমরা সেন্ড ফাংশনের রিড ফাংশনের ভিতরে যাই এন্ড প্রথমে সে তার অ্যাকনোলেজমেন্টটা এনেবল করে দিবে এন্ড দেন অ্যাড্রেস ম্যাচ হওয়ার জন্য ওয়েট করবে। এখন যখন অ্যাড্রেসের জন্য ওয়েট করছে তখন একটা ঘটনা ঘটছে যে প্রোগ্রাম কিন্তু স্টাক হয়ে গেছে, মানে এখানে আটকে গেছে, স্লেভ অ্যাড্রেস ম্যাচ করতে পারতেছে না। এন্ড যখন প্রোগ্রাম আটকে যাবে তখন ডিবাগিং এ যে এই বাটনগুলো ফেড হয়ে যাবে। এখন এটা অ্যাকচুয়ালি এই কারণে হয়েছে যে আমরা যখন মাস্টারের মধ্যে কোড, আমরা যখন এই মাস্টার কোডটা মাস্টার ডিভাইসে লোড করছিলাম সে সময় স্লেভ অ্যাভেলেবল ছিল না, তো এই কারণে অ্যাড্রেসটা হারাই গেছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, মাস্টারটাকে একবার রিসেট দিতে হবে। এই যে মাস্টার রিসেট দিলাম আর সাথে সাথে এই অ্যাড্রেস ম্যাচ হয়ে গেল। এটা তখনই হবে যে আমরা যখন মাস্টার কে রেডি করব তখন যদি স্লেভ অ্যাভেলেবল না থাকে তো কোড আটকে যেতে পারে। তো দুটো যখন অ্যাভেলেবল হবে তখন একবার রিসেট দিয়ে দিলে তখন স্মুথলি চলতে থাকবে। ওকে, প্রসিড করি। ওকে, এখানে str এ আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বাইট এখনো আসে নাই। এখানে একটা ডলার সাইন দেওয়া আছে, ডলার, এটা একটা সেন্টিনেল, এটা কোনো বাইট না। তো এখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলে আমাদের প্রথম বাইটটা চলে আসা উচিত, যেটা মাস্টারে ডিবাগিং এর সময় দেখছিলাম, যে এক্সিকিউটের সাথে সাথে এস চলে আসছে এন্ড দেন নেক্সট বাইটটা আসবে যখন এটা এক্সিকিউট হবে। এইভাবে লুপ ঘুরতে থাকবে আর একটা একটা করে বাইট আসতে থাকবে। এখানে স্লেভ কিন্তু এক্সপ্লিসিটলি কোনো অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে না, আমরা এখানে যেহেতু অ্যাকনোলেজমেন্ট এনেবল করে দিয়েছি, সে প্রতি বাইট, এখানে প্রতি বাইট রিসিভ শেষে অটোমেটিকলি একটা করে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিচ্ছে। তো আমরা শেষ করি প্রোগ্রামটা। এখন 6টা বাইটই চলে আসছে এন্ড আমরা ডিসেবল করে দিলে প্রোগ্রাম আবার হোয়াইল লুপে আগের অবস্থায় ঘুরে যাবে। তো এইটুকুই ছিল ডাটা ট্রান্সমিশন চেক করা ডিবাগিং দিয়ে, আর এলসিডির পার্টটুকু লাস্ট সেশনে সোহেব দেখাইছে, তাই আই থিঙ্ক ওটা দরকার নাই। আর ডিবাগিং দিয়ে যেহেতু দেখা যাচ্ছে তো এলসিডির প্রয়োজন নাই। তুমি অনেক ডিটেলস দেখাচ্ছ, রেকর্ডিংটা অফ করে দিলেই হয় সম্ভবত, নতুন হলে আবার একটা